হ্যাঁ, তো এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 20টা ইডিয়াম নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা ইডিয়াম কিন্তু এসএসসি প্রিভিয়াস ইয়ার্স থেকে আমি নিয়েছি। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন শুরু করার আগে তোমাদেরকে বলবো যে ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, ক্লাস কিন্তু অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এবং সবাইকে বলবো যে রেগুলার বেসিস মানে রেগুলারলি কিন্তু ক্লাস ফলো করার, এবং আমি যেমনটা তোমাদেরকে আশ্বাস দিয়েছি, যেমনটা তোমাদেরকে প্রমিস করেছি যে আমি সবসময় তোমাদের সাথে আছি, কোনো প্রবলেম হলে আমাকে বলবে, আমি আমার বেস্ট দিয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো চলো, আর সবাইকে বলবো কি প্লেলিস্টটা অবশ্যই ফলো করবে, কারণ প্লেলিস্টে কিন্তু তোমরা সেটা গ্রামার হোক বা ভোক্যাবুলারি হোক, প্রত্যেকটা আলাদা আলাদা টপিকের উপরে প্রচুর ক্লাস তোমরা পেয়ে যাবে। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আর একটা কথা, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু আমি ডেসক্রিপশনে দেওয়া নির্দিষ্ট জায়গায় আমি রেগুলারলি কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু এদিক ওদিক হলে, একটু সময় লাগলে কেউ কিছু মনে করবে না, কিন্তু আমি পিডিএফ যথাসম্ভব দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা কিন্তু জায়গাটা একটু ফলো রাখবে। তো চলো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেন বলছে 611। ওকে, তো কি বলছে দেখো, ব্যাক টু মানে ফিরে আসা, দ্য ড্রয়িং বোর্ড। ড্র মানে তোমরা জানো, ড্র মানে হচ্ছে কি আঁকা, আর বোর্ড মানে কি এই ক্যানভাসটার কথা বলেছে। ছবি দেখো, তো ছবিতে দেখো একটা ছেলে কিন্তু আঁকছে। দেখো ক্যানভাসটা কিন্তু একদম ব্ল্যাঙ্ক রয়েছে, ফাঁকা ক্যানভাস। মানে একটা জায়গায় মনে করো কোনো একটা জায়গায় ড্রয়িং কম্পিটিশান হচ্ছে, আঁকার প্রতিযোগিতা হচ্ছে। তো এই ছেলেটা টপিকের বাইরে একটু ইররেলিভেন্ট কিছু এঁকে ফেলেছে, সেই কারণে জাজরা তাকে বলেছে পুরো আঁকাটাই তার ভুল হয়েছে, আবার তাকে বলেছে প্রথম থেকে শুরু করতে। সেই কারণে ছেলেটা কি করছে, ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড, সে আবার কিন্তু ড্রয়িং বোর্ডে ক্যানভাসে চলে এসছে নতুন করে আঁকা শুরু করবে বলে। তার মানে কি, সে কিন্তু নিজের কাজে অসফল হয়েছে, আনসাকসেসফুল হয়েছে, সেই কারণে সে কিন্তু আবার প্রথম থেকে শুরু করছে। তাহলে ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড তার মানে কি, তার মানে হচ্ছে আমরা দেখে নেব। দেখো ডি যদি আমরা দেখি, ডি ইজ দ্য কারেক্ট আনসার। বলছে ইউজ টু ইন্ডিকেট, এটা ইন্ডিকেট করে এই এক্সপ্রেশনটা, এই ফ্রেজটা, দ্যাট যে অ্যান আইডিয়া, একটা আইডিয়া, কোনো ধারণা, কোনো পরিকল্পনা হ্যাজ বিন আনসাকসেসফুল, অসফল হয়েছে, অ্যান্ড দ্যাট, এবং সেই কারণে নিউ ওয়ান একটা নতুন আইডিয়া, নতুন পরিকল্পনা মাস্ট বি ডিভাইসড, মানে নতুন কোনো পরিকল্পনা করতে হবে। মানে আমি যে কাজটা শুরু করেছিলাম তাতে আমি অসফল হয়েছি, আবার প্রথম থেকে শুরু করতে হবে। ক্লিয়ার? তাহলে বোঝা গেল, এই হচ্ছে 611 কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছো দেখো। হ্যাঁ, সবাইকে বলবো দেখো ইডিয়াম কিন্তু স্টোরি রিলেট করে মাথায় রাখতে হবে, একেবারে মুখস্থ দিকে যাবে না। তো 612 কি বলছে দেখে নাও। ইন কাহুটস উইথ, এই কাহুটসের মানে কি, এই ওয়ার্ডটা না জানলে কিন্তু করতে পারবে না। এর মানে কি, এই কাহুটসের মানে হচ্ছে পার্টনারশিপ, ঠিক আছে? বা আমরা বলতে পারি যে একটা জোট মানে কারোর সঙ্গে, দেখো দুজন ব্যক্তি একসঙ্গে ব্যবসা শুরু করবে বলেছে। দুজন ব্যক্তির কিন্তু আলাদা আলাদা কোম্পানি আছে, এবং দুজন ব্যক্তি কি করেছে, ঠিক করেছে যে জীবনে অনেক উন্নতি করতে গেলে, অনেক বড় হতে গেলে আমাদের দুজনকে কিন্তু একসঙ্গে একটা পার্টনারশিপে এসে কাজ করতে হবে, আমাদের ব্যবসাটাকে চালিয়ে যেতে হবে মজবুত করার জন্যে। তাহলে ইন কাহুটস উইথ সামওয়ান, তার মানে কি, ইন কাহুটস মানে ইন পার্টনারশিপ উইথ সামওয়ান, তার মানে কারোর সঙ্গে চুক্তিতে যাওয়া, জোটে যাওয়া, মৈত্রীতে যাওয়া, একসঙ্গে মিলেমিশে কাজ করা, অংশীদারিতে যাওয়া। ক্লিয়ার? দেখো কি বলছে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। ইন অ্যান অ্যালায়েন্স মানে হচ্ছে জোট, আর পার্টনারশিপ মানে অংশীদারি, উইথ সামন কারোর সঙ্গে অংশীদারি বা একটা জোটে যাওয়া, একটা মৈত্রীবদ্ধ সম্পর্কের মধ্যে যাওয়া। ক্লিয়ার? তাহলে 612 কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 613 কি বলছে আমরা দেখে নেবো। 613, হ্যাঁ 613 কি বলছে দেখো। 613 বলছে ডোন্ট জাজ, বিচার করো না, এ বুক একটা বইকে, বাই দ্বারা, ইটস এটার, কভার দিয়ে। দেখো এই যে বইটা, আমরা ছবি থেকে উত্তরে যাব, দেখো ছবি দেখে মনে হচ্ছে এই বইটা কিন্তু অতটা অ্যাট্রাকটিভ নয়। বইটার যে অ্যাপিয়ারেন্স, যে কভার একটু পুরনো, একটু ওল্ড ধরনের, তো সেই বইটা দেখে অনেকের হয়তো পছন্দ হবে না, চাকচিক্য ব্যাপার নেই, তো সে কিন্তু বইটা রেখে দেবে। কিন্তু কোনো একদিন সে যদি ভুল করেও সেই বইটা পড়ে, ভেতরে যে ম্যাটেরিয়ালটা আছে, ভেতরে যে স্টোরি আছে, লেখাটা এতটাই অনবদ্য, এতটাই অপূর্ব, এতটাই সুন্দর, সে একবার পড়া শুরু করার পর সে কিন্তু আর থামতে পারেনি বইটা যতক্ষণ না শেষ হচ্ছে। তার মানে কি, বইটা দেখে আমার পছন্দ হয়নি, কিন্তু বইয়ের ভেতরের লেখাটা কিন্তু অপূর্ব, অসাধারণ, অনবদ্য। তাই বলছে ডোন্ট জাজ, বিচার করো না একটা বইকে এটার কভার দিয়ে। মানে তার কারোর কোনো একটা ব্যক্তির যে আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স, বাহ্যিক যে একটা আবির্ভাব, সেই আবির্ভাব দিয়ে কাউকে কিন্তু বিচার করতে যেও না, তার ভেতরে কিন্তু একটা অপূর্ব, অসাধারণ ট্যালেন্ট থাকতেই পারে। ক্লিয়ার?
তো আমরা চলে যাব কি বলছে দেখো, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলছে ইউ তোমার শুড নট উচিত নয় প্রিজাজ আগে থেকে বিচার করা দ্য ভ্যালু মূল্য অফ সামথিং কোনো একটা জিনিস, সেটা মানুষও হতে পারে, ক্লিয়ার, বাই ইটস এটার আউটওয়ার্ড বাহ্যিক অ্যাপিয়ারেন্স আবির্ভাব অ্যালোন শুধুমাত্র, ক্লিয়ার, বাহ্যিক যে পরিবেশ বাহ্যিক পরিস্থিতি ওকে সেটা দিয়ে শুধুমাত্র কোনো মানুষকে বা কোনো জিনিসকে বিচার করা উচিত নয় তোমার। 613 বি উত্তর। এবার যাবো নেক্সট 614 কি বলছে আমরা কিন্তু দেখে নেব 614 ওকে। হ্যাঁ 614 কি বলছে দেখো, ব্যাক সিট ড্রাইভার। ব্যাক মানে কি পেছনের সিটে বসা ড্রাইভার। এবার দেখো পেছনের সিটে কিন্তু ড্রাইভার বসে না, যদি তোমরা ছবিটা ফলো করো ছবিতে কিন্তু ড্রাইভারকে সামনে থাকতে হয়। তো মনে করো এই গাড়ির মধ্যে আর একজন যাত্রী আছে বা বন্ধু আছে, সে পেছনের সিটে বসে আছে, ঠিক আছে, যে চালাচ্ছে তাকে আমরা চালক বলবো, ড্রাইভার। তো সে চালাচ্ছে, দেখবে কিছু কিছু ব্যক্তি থাকে, ঠিক আছে, সে পেছনে বসে আছে, ড্রাইভার চালাচ্ছে, চালাতে পারে বলেই তো সে গাড়িটা ড্রাইভ করছে, তার মধ্যে সেই পারদর্শিতা আছে। কিন্তু পেছনে বসে থাকা মানুষটা একটু নিজের ক্যালমা দেখাতে হবে, নিজের একটু আধিপত্য দেখানোর জন্য সে কিন্তু ড্রাইভারকে নানান ধরনের অচাওয়া আনওয়ান্টেড অ্যাডভাইস দিয়ে থাকেন। এই ধরনের মানুষজনদেরকে আমরা বলে থাকি যে ব্যাকসিট ড্রাইভার, মানে যারা কি করে, যারা আনওয়ান্টেড অ্যাডভাইস দিয়ে থাকে, যে অ্যাডভাইসের কোনো প্রয়োজন নেই, কারণ ড্রাইভার যথেষ্ট পারদর্শী, যথেষ্ট কেপেবল, তার মধ্যে যথেষ্ট এবিলিটি আছে, ক্যাপাবিলিটি আছে, ঠিক আছে, সেই কারণেই কিন্তু সে ড্রাইভিং করছে। ওকে, তাহলে আমরা দেখব অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। কি বলতে দেখো, এ প্যাসেঞ্জার একজন যাত্রী হু যে গিভস দেয় আনওয়ান্টেড একটা অচাওয়া অবাঞ্ছিত অ্যান্ড অথবা আননিডেড যেটা প্রয়োজন নেই প্রয়োজনহীন একটা ডাইরেকশনস টু দ্য ড্রাইভার, ড্রাইভারকে, ক্লিয়ার, বোঝা গেল। 614 এই উত্তর। এবার যাবো নেক্সট 615 কি বলছে আমরা দেখে নেবো 615। হ্যাঁ 615 কি বলছে দেখো, এ ব্যাড প্যাচ। এই প্যাচ মানে কি, এই প্যাচ মানে আমরা বলতে পারি যে তালি, বা আমরা বলতে পারি যে তাপ্তি, ক্লিয়ার। দেখো এই যে জামাটা, এই জামাটা কিন্তু দেখো এই যে তাপ্তি দেওয়া আছে এই জায়গায়। তো একটা মানুষ তার পরিস্থিতি এতটাই বাজে, সে নতুন জামা কিনতে পারে না, জামা ছিঁড়ে ভুড়ে গেছে, অনেক দিনের পুরনো জামা, তা সত্ত্বেও তার কাছে কেনার কোনো পরিস্থিতি নেই, এতটাই বাজে একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সময়টা খুবই খারাপ, তাই তাকে কি করতে হচ্ছে, পুরনো জামাটা কিন্তু ছেঁড়া ভরা জামাটা তাপ্তি দিয়ে চালিয়ে নিতে হচ্ছে। তাহলে এ ব্যাড প্যাচ মানে আ ডিফিকাল্ট টাইম, ঠিক আছে, একটা ডিফিকাল্ট পিরিয়ড, যে পিরিয়ডের মধ্যে দিয়ে তুমি এখন যাচ্ছ, কোনো একটা মানুষ যাচ্ছে। তাহলে এ ব্যাড প্যাচ ইজ ইকুয়াল টু কি বলবো দেখো, আমরা বলতে পারি সি ইজ দ্য কারেক্ট আনসার, এ পিরিয়ড অফ ডিফিকাল্টি। দেখো লোকটা কিন্তু হতাশ হয়ে পড়েছে, তাকে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, এ ব্যাড প্যাচ ইজ ইকুয়াল টু আ পিরিয়ড অফ ডিফিকাল্টি, একটা কঠিন সময়। চলো 616 কি বলছে আমরা দেখে নেবো। 616 কি বলছে দেখে নাও। হ্যাঁ 616 কি বলছে আমরা কিন্তু দেখবো। 616 বলছে এ ডাইম এ ডোজেন। ডাইম মানে কি, ডাইম কথার অর্থ হচ্ছে 10 সেন্ট, TEN 10 সেন্ট CENT, 10 সেন্ট মূল্যের একটা ইউনাইটেড স্টেটসের একটা কি, একটা দেখো ছবি দেখলে বুঝতে পারবে, একটা কয়েন, 10 সেন্টের একটা US কয়েন, যেটা কিনা খুবই ছোট, অতি ক্ষুদ্র, সব থেকে ছোট এবং সব থেকে কম মানের মূল্যের একটা কয়েন, বুঝতে পারছো। তাহলে এই কয়েনটার কিন্তু ভ্যালু খুবই নগণ্য, একেবারে ভ্যালু নেই বললেই চলে। তাহলে কোনো একটা জিনিস বলতে পারি, কোনো একটা পেন বা কোনো একটা ফ্রুটস বা কোনো একটা ম্যাটেরিয়ালস, যে ম্যাটেরিয়ালসটা তুমি এক ডাইম, যে ডাইমটার মূল্য খুবই নগণ্য, একেবারেই তুচ্ছ বা ওর্থলেস বললেই চলে, সেই এক ডাইম দিয়ে তুমি 1 ডজন পেয়ে যাচ্ছ। তাহলে যে জিনিসটার দাম এতটাই কম, সেই জিনিসটা কিন্তু খুবই কমন হবে, সমস্ত মানুষের কাছে থাকবে, এবং সেই জিনিসটার কেউ ভ্যালু দেবে না, মূল্য দেবে না, এবং মূল্যহীন বলে মনে করা হবে, প্রায় ওর্থলেস জিনিস, ক্লিয়ার। তাহলে এ ডাইম এ ডজন, তার মানে 1 ডজন 1 ডাইমে পাচ্ছি, তার মানে ডি ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি কমন জিনিস, সকলের কাছে পাওয়া যাবে, অ্যান্ড অব নো পার্টিকুলার ভ্যালু, যার কোনো নির্দিষ্ট দাম নেই, প্রায় ওর্থলেস বলতে পারি, ওর্থলেস, WORTH, ওর্থলেস, LESS, ক্লিয়ার, ওর্থলেস আমরা বলতে পারি। এবং নেক্সট কি বলছে দেখে নাও 617 কি বলছে আমরা দেখবো। ভেরি ইম্পর্টেন্ট ইডিয়াম, ভেরি ইম্পর্টেন্ট ইডিয়াম। ওকে 617 বলছে কাম হোয়াট মে। কাম মানে আসুক, হোয়াট যাই,
মে সম্ভবত যাই আসবে আসুক, কোনো সমস্যা নেই, আমরা জয়ী হবই হব, আমাদেরকে আমাদের দেশের গৌরব বজিয়ে রাখতেই হবে, ঠিক আছে। প্রাইড, দেখো এই কথাগুলো কারা বলবে? সৈনিকরা। দেখো একজনের হাতে নিজের দেশের ফ্ল্যাগ রয়েছে আর একজন সামনে কিন্তু এগিয়ে যাচ্ছে শত্রুপক্ষের দিকে, বলছে যাই আসুক না কেন, শত্রুপক্ষের যত সংখ্যক সৈন্য থাকুক না কেন, আমরা তাদেরকে পরাজিত করব এবং আমাদের দেশের গৌরবকে আমরা অক্ষুণ্ণ রাখবো, ঠিক আছে, আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যাব। তাহলে তাই বলছে কাম হোয়াট মে, যাই আসুক না কেন, আমাদের কাছে কোনো বিষয় নয় এটা, ঠিক আছে। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। নো ম্যাটার, কোনো ম্যাটারই করে না, হোয়াট হ্যাপেন্স, যাই ঘটুক না কেন কোনো বিষয়ই না, তাই বলছে কাম হোয়াট মে, তার মানে যাই ঘটুক কোনো ব্যাপার নাই, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স। 617 বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 618 কি বলছে দেখে নাও, 618 বলছে এগেইনস্ট, বিরুদ্ধে, দ্য ক্লক, দেয়াল ঘড়ি বা ঘড়ির বিরুদ্ধে বা সময়ের বিরুদ্ধে। কেউ তোমাকে একটা কোনো কাজ করতে দিয়েছে, মনে করো এখন বাজে কটা, এখন বাজে 10:10, তোমাকে 10:30টার মধ্যে কাজটা করতে হবে, 10:30, তাহলে এই মিনিটের কাটাটা এই 6-এর ঘরে, ঠিক আছে। তো তাহলে আসার মধ্যে তোমাকে কাজটা করতে হবে, তুমি এতটা ফাস্ট, এতটা দ্রুত কাজ করছো, মনে হচ্ছে যেন তুমি ঘড়ির বিরুদ্ধে যাচ্ছ, সময়ের বিরুদ্ধে তুমি ছুটছো। তার মানে কি, তোমাকে যে ডেডলাইনটা দিয়ে দেওয়া হয়েছে, যে ডেডলাইনটা, সেই ডেডলাইনের আগে তুমি কাজটাকে কমপ্লিট করতে চাইছো, তাই বলছে এগেইনস্ট দ্য ক্লক। তার মানে কি, তার মানে হচ্ছে বি ইজ দ্য কারেক্ট আনসার। ওয়ার্ক ভেরি ফাস্ট, খুব দ্রুত কাজ করা, টু কমপ্লিট, শেষ করতে, সামথিং, কোনো একটা কাজ যেটা তোমাকে দেওয়া হয়েছে, উইদিন মধ্যে, এ ডেডলাইন, একটা ডেডলাইন এর মধ্যে। 618 বি উত্তর। এবার যাও নেক্সট। নো ডাইস কি বলছে দেখে নাও, 619 নো ডাইস। ডাইস মানে কি? ডাইস মানে হচ্ছে পাশা খেলা তোমরা বলতে পারো, এই যে খেলাটা, এই খেলাটাকে আমরা পাশা খেলা বলে থাকি, ক্লিয়ার। তো এই খেলাটা একটা জুয়ার মতো বলতে পারো। তো এটাতে একজন ব্যক্তি সে প্রচুরবার খেলে দেখেছে যে তার কখনো কোনো লাভ হচ্ছে না, তাই তাকে তার বন্ধুরা বারবার ফোর্স করার চেষ্টা করছে, পারসুয়েট করার চেষ্টা করছে, রাজি করার চেষ্টা করছে লোকটাকে, যাতে সে পাশা খেলতে আবার যায়। কিন্তু বন্ধু বলছে না বন্ধু, আমি বুঝে গেছি এর মধ্যে আমার কোনো লাভ হবে না, কোনো প্রফিট হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তো আজকের থেকে নো ডাইস, কোনো ডাইস আমি খেলবো না, কোনো পাশা আমি খেলবো না। তাহলে আমরা অপশন দেখে নেবো কোনটা উত্তর কি বলতে। দেখো বলছে ইউজ টু রিফিউজ, দেখো এই যে বন্ধুরা তাকে রাজি করার চেষ্টা করছে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। ইউজ টু প্রতিনিয়ত রিফিউজ করা, প্রত্যাখ্যান করা একটা রিকোয়েস্ট, একটা অনুরোধকে, অর ইন্ডিকেট, এটা ইন্ডিকেট করা, এটা নির্দেশ করা, দ্যাট দেয়ার ইজ নো চান্স, এখানে কোনো চান্সই নেই অফ সাকসেস, সফলতার। তাহলে বললাম যে এই ডাইস খেলার মধ্যে কোনো সফলতার কোনো সুযোগ নেই, সেই কারণে বন্ধুদেরকে সে না করছে, রিফিউজ করছে বন্ধুদের রিকোয়েস্ট, ক্লিয়ার। 619 বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 620 কি বলছে দেখে নাও, 620 বলছে কিপ অ্যাট বে। কিপ মানে ধরে রাখা, অ্যাট বে, বে মানে কি? এই বে মানে হচ্ছে উপসাগর। এই বে মানে কি? বে মানে আমরা মনে করলাম উপসাগর। এবার মনে করো যে কোনো একটা জাহাজে করে শত্রুপক্ষের বাহিনী তোমাদের অ্যাটাক করার চেষ্টা করছে এবং তোমরা কি করলে, তোমরা এমন একটা পরিস্থিতির চেষ্টা করলে বা সৃষ্টি করলে যে চারিদিক থেকে তোমরা কিন্তু তাদেরকে আটকে রাখলে, ঠিক আছে। তোমাদের কাছে অনেক বড় বলতে পারো অনেক বড় কামান রয়েছে এবং তোমরা তাকে হুঁশিয়ারি দিলে যে তোমাদের জাহাজ নিয়ে যদি তোমরা সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকো এবং ফিরে যাও, আমরা কিছু বলবো না, যদি একটুখানি তীরের দিকে আসো আমরা কিন্তু কামান দিয়ে তোমাদের জাহাজ উড়িয়ে দেব। তাহলে কিপ, তোমরা আটকে রাখলে তোমাদের শত্রুপক্ষের জাহাজকে অ্যাট বে, উপসাগরে। তার মানে কি, তোমরা কিন্তু তাদেরকে নিজেদের ওপরে আক্রমণ করার থেকে আটকে রাখলে বা কন্ট্রোল করলে, তাদেরকে প্রিভেন্ট করলে, তোমাদেরকে হার্ম করার থেকে, ক্লিয়ার। তাহলে আমরা বি ইজ দ্য কারেক্ট আনসার নেব। টু কন্ট্রোল সামথিং, কোনো কিছুকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, অ্যান্ড প্রিভেন্ট, আটকে রাখা, থামিয়ে রাখা, এটাকে ফ্রম কজিং ইউ প্রবলেমস, তোমার উপরে বা তোমাদের যাতে কোনো সমস্যা না হয় সেই সমস্যা ঘটার থেকে কাউকে প্রিভেন্ট করা, থামিয়ে রাখা, আটকে রাখা, ক্লিয়ার। 620 বি উত্তর। এবার যাবো নেক্সট। 621 কি বলছে দেখো, 621, হ্যাঁ 621 কি বলছে আমরা দেখে নেবো। 621 বলছে রিং ফেন্সিং। রিং মানে কি? এটা আংটি বা একটা বলয় বলতে পারি, ঠিক আছে। আর ফেন্স মানে কি? ফেন্স মানে হচ্ছে বেড়া। ফেন্স মানে কি? ফেন্স মানে হচ্ছে বেড়া। তাহলে মনে করো কোনো একটা নির্দিষ্ট কোম্পানির, কোনো একটা নির্দিষ্ট কোম্পানি, ঠিক আছে, সেই কোম্পানির যে মালিক, ওনার, সে কী করলো, যে প্রত্যেক বছর একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আমি কি করব, সমস্ত অর্থটা আমি নিজের ব্যবসায় কাজে লাগাবো না, কিছুটা অর্থ আমি কি করব, আমার কিছুটা অ্যাসেট আমি নির্দিষ্ট একটা আমার ব্যক্তিগত কাজের জন্য, একটা পার্টিকুলার পারপাসের জন্য বা অন্য কোনো একটা ব্যবসা আমি শুরু করব, তার জন্যে আমি প্রত্যেক বছর নির্দিষ্ট পরিমাণ একটা টাকা
ফেন্সের মতন করে চারিদিকে বেড়া মতন করে দিয়ে একটা গোলাকার রিং, ঠিক আছে, রিংয়ের মতো আমি এখানে চৌকোনা করলাম, কিন্তু গোলাকার একটা রিংয়ের মতো বেড়া দিয়ে এটাকে রেখে দেবো। মানে কি, সিকিওরলি একটা নির্দিষ্ট অ্যাসেট বা মানিকে সিকিওর করে রাখা ফর আ পার্টিকুলার পারপাস, যে একটা নির্দিষ্ট উদ্দেশ্যে আমি এই টাকাটাকে চারিদিকে ফেন্স মানে বেড়া দিয়ে রিংয়ের মতন মানে বলয়ের মতন চারিদিকে বেড়া দিয়ে রেখে দিলাম, মানে কি নির্দিষ্ট পারপাসে খরচা করবো, অন্য কিছুতে খরচা হবে না। ক্লিয়ার? এটা এটা সাধারণত ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আমরা এই টার্মটা ইউজ করে থাকি। ভেরি ইম্পর্টেন্ট ইডিয়াম, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটাও কি বলছে, এইটা গ্যারান্টি দেওয়া দ্যাট যে ফান্ডস অ্যালোকেটেড নির্ধারিত করা হচ্ছে ফর আ পার্টিকুলার পারপাস, একটা নির্দিষ্ট উদ্দেশ্যে অ্যালোকেট করা হয়েছে, রেখে দেওয়া হয়েছে, ঠিক আছে, সেই পয়সাটা উইল নট বি স্পেন্ড, খরচা করা হবে না অন এনিথিং এলস, অন্য কিছুর উপরে, নির্দিষ্ট একটা পার্টিকুলার পারপাসের জন্য খরচা করা হবে, সেই কারণে অ্যালোকেট করা বা জমিয়ে দেখা হচ্ছে, সেভ করা হচ্ছে। 621-এর সি উত্তর। এবার যাবো নেক্সট 622 কি বলছে আমরা দেখে নেবো। 622, হ্যাঁ 622 কি বলছে দেখো, 622 বলছে কি কিপ ইয়োর চিন আপ। চিন মানে কি, এই চিন মানে কিন্তু থুতনি, চিন মানে হচ্ছে থুতনি। ক্লিয়ার? তো দেখো এই যে মহিলা দেখছো, তার একটা ফ্যামিলি আছে, তার স্বামী স্ত্রী আছে এবং তার স্বামী আছে, তিনি একজন স্ত্রী এবং তিনি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, কাজ করেন এবং সংসারে তাদের কি 3 ছেলে মেয়ে আছে। তো খুব বড় সংসার, তো তার জীবনে অনেক প্রবলেম আছে, তার স্বামীর সঙ্গে হয়তো কোনো কারণে গণ্ডগোল হয়েছে, বিচ্ছেদ হয়ে গেছে। এবার তারপর কি হয়েছে, স্বামী আর একটা মনে করো ম্যারেজ করে নিয়েছে, যেটা একেবারেই করা উচিত না, কিন্তু করে নিয়েছে এবং বাজে পরিস্থিতির মধ্যে এই মহিলা আছেন, কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু হার মানেনি, নিজে ইন্ডিপেন্ডেন্ট, সমস্ত সংসারের দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে সে কিন্তু দেখো সব প্রবলেমের মোকাবিলা করছে এবং সবসময় কি করে, তার চিনটাকে আপ করে রাখে। ঠিক আছে, চিন থুতনি উপরে করে রাখে, তার মানে কিন্তু সে সবসময় হাসি খুশি থাকে, চেয়ারফুল থাকে, সমস্ত প্রবলেমের মধ্যে, ডিফিকাল্টির মধ্যেও, বাজে পরিস্থিতির মধ্যেও সে কিন্তু মুখের হাসি হারায় না। তার মানে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রিমেইন, থাকা, চেয়ারফুল, উৎফুল্ল ইন ডিফিকাল্ট সার্কামস্টান্সেস, কঠিন পরিস্থিতির মধ্যেও থুতনি উপরে করে রাখা, দেখো মুখে কিন্তু একগাল হাসি, তো মুখে সবসময় হাসি থাকবে, এটা কিন্তু যে কোনো মানুষের জীবনে ঘটতে পারে। তাই বলছে কিপ ইউর চিন আপ, সবসময় চেয়ারফুল থাকো। 622-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 623 কি বলছে দেখে নাও। 623, হ্যাঁ 623 কি বলছে দেখো, বলছে ডোন্ট পুট অল ইয়োর এগস, বলছে ডোন্ট পুট, রেখো না, অল ইয়োর এগস, তোমার সমস্ত ডিমগুলো ইন ওয়ান বাস্কেট, মানে এই ডিমগুলো মনে করো তোমার অ্যাসেট। ক্লিয়ার? তো একটা ঝুড়ির মধ্যে সমস্ত ডিম তুমি না রেখে তোমাকে বলছে আর একটা তুমি কি করো, আর একটা ঝুড়ির মধ্যে তুমি হাফটা রাখো, আর একটা ঝুড়ির মধ্যে হাফ রাখো এবং এই ঝুড়ির মধ্যে তুমি কি করো, অর্ধেকটা রাখো। তা না হলে কি দেখো, এই ঝুড়িটা কেউ যদি সরিয়ে নিয়ে যায়, এই ঝুড়িটা কেউ যদি সরিয়ে নিয়ে যায় বা চুরি হয়ে যায় বা হারিয়ে যায় বা পড়ে ভেঙে যায়, তোমার কিন্তু সমস্ত উপার্জিত অর্থ, সমস্ত অ্যাসেট, সমস্ত সোর্স এর মধ্যে ছিল, এটা হারিয়ে গেলে, এটা নষ্ট হয়ে গেলে, ভেঙে গেলে তার কিন্তু তোমার আর কিছু থাকবে না, কোনো উপায় নেই। কিন্তু যদি অর্ধেক অর্ধেক করে অন্য জায়গায় রাখো, সব তোমার অ্যাসেটটা এখানে না দিয়ে এটা হারিয়ে গেলেও তোমার কাছে কিন্তু একটা অবলম্বন আছে, তুমি এটা দিয়েও কাজ চালিয়ে যেতে পারবে। ঠিক আছে, তাই বলছে ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, তোমার সমস্ত অর্থ, সমস্ত কিছু, সমস্ত হোপ একটা কাজের ওপরে দিও না, কারণ সেটা যদি লুজ হয়, সেটা যদি তুমি অসফল হও, তাহলে কিন্তু তোমার কাছে আর কোনো উপায় থাকবে না। আমরা অপশন দেখব, অপশন কি বলছে দেখো, হ্যাঁ ডি ইজ দ্য কারেক্ট আনসার। বলছে ডোন্ট রিস্ক, ঝুঁকি নিও না, এভরিথিং, সব কিছু, তোমার জীবনের উপার্জিত সব কিছু, অন দ্য সাকসেস, সফলতার উপরে, অব ওয়ান ভেঞ্চার, একটা নির্দিষ্ট ঝুঁকি, একটা নির্দিষ্ট কাজ, তার সফলতার উপরে তুমি কিন্তু জীবনের সব কিছু, এভরিথিংকে কিন্তু লাগিয়ে দিও না, ঝুঁকি নিও না। ওকে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। 623, এবার যাবো 624 কি বলছে দেখে নাও। 624 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ 624 কি বলছে দেখো, লেট ইয়োর হেয়ার ডাউন। লেট মানে তোমার, লেট ইয়োর হেয়ার মানে তোমার চুলকে ডাউন করো, নিচু করো। দেখো এই মেয়েটা খুবই একটা স্ট্রিক্ট লাইফের মধ্যে দিয়ে যায়, সে কিন্তু একটা পাবলিক সেক্টরে কাজ করে, সবসময় চুল বেঁধে একদম সুসজ্জিত হয়ে তাকে কিন্তু সবসময় কাজ করতে হয়, 12 ঘন্টা কাজ করতে হয়, এইভাবে সপ্তাহে
6 দিন তাকে 6 দিন বা 5 দিন তাকে কাজ করতে হয়, শনি রবি সে কিন্তু উইকেন্ডে একটু সময় পায় নিজে আনন্দ করার জন্য, এনজয় করার জন্য, রিল্যাক্স করার জন্য। তো যখন উইকেন্ডে সে পার্টিতে যায় সে কি করে, চুল আর বেঁধে রাখে না, চুল খুলে দিয়ে নিজে কিন্তু নাচানাচি করে, পার্টিতে এনজয় করে, বন্ধুদের সঙ্গে আনন্দ করে। তাই বলছে লেট ইউর হেয়ার ডাউন, এবার তুমি আর কাজে নেই, অফিসে নেই, তোমার চুলগুলোকে নামিয়ে দাও, একজন বলছে। তার মানে কি, এনজয় ইউর সেলফ, নিজে এনজয় করো, রিল্যাক্স করো। ওকে, দেখো এখানে আমরা কোনটা নেব, এটাকে আমরা ডি অপশান বলতে পারি। এখান থেকে আমরা অপশান নেব এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিহেভ, আচরণ করা। এই দেখো ইনহিবিট, এই ইনহিবিট INHIBIT, ইনহিবিট মানে বাধা নিষেধ, বাধা দেওয়া, নিষেধ করা। তাহলে আনইনহিবিট মানে কি, বাধা নিষেধহীনভাবে কাজ করো, মানে এনজয় করো, রিল্যাক্স করো, ফ্রিলি নিজের ইচ্ছে মতো কাজ করো। ওকে, 624 এ। এখন তুমি আর কারোর অধীনে নেই। 625 চলে যাব। 625 কি বলছে দেখে নাও। হ্যাঁ, 625 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, 625 কি বলছে দেখে নাও। 625 বলছে দ্য লাস্ট স্ট্র। এই স্ট্র মানে কি, এই স্ট্র মানে আমরা মনে করি যে খড়। ঠিক আছে, তো দেখো ডেজার্টে, মরুভূমিতে উট চলে, তো এবং উটের পিঠে করেই কিন্তু বোঝা নিয়ে এক প্রান্ত থেকে মানুষজন অন্য প্রান্ত যায়। তো এই উটকে কিন্তু একটা বাহক হিসেবে ব্যবহার করা হয় ডেজার্টে। তাহলে উটের পিঠে বোঝা লোড দেওয়া হয়, লোড LOAD, লোড মানে বোঝা চাপানো হয় উটের পিঠে। এইবার তাহলে উটের কিন্তু একটা ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটির বাইরে গেলেই কিন্তু সেই বোঝাটা উটের পক্ষে, ক্যামেলের পক্ষে আনবিয়ারেবল, অসহনীয় হয়ে উঠবে। তাহলে মনে করো একটা উটের, আমি বললাম নির্দিষ্ট পরিমাণ একটা ওয়েট তার পিঠে দেওয়া হয়েছে, যেটা তার ক্যাপাসিটি অনুযায়ী, অ্যাকর্ডিং টু হিজ অর হার বা ইটস ক্যাপাসিটি। তারপর ক্যাপাসিটির বাইরে যদি তুমি একটা খড়ও দাও, একটা খড়ের টুকরোও দাও, সেটা কিন্তু খুবই নগণ্য ওয়েট হওয়া সত্ত্বেও তার কাছে কিন্তু অসহনীয় হয়ে উঠবে জিনিসটা। এই যে বোঝাটা তার কাছে ডিফিকাল্টি, কিন্তু এই খড়টা একটা খুবই মাইনর, খুবই ছোট্ট একটা তুচ্ছ একটা ওয়েট হওয়া সত্ত্বেও, একটা তুচ্ছ ডিফিকাল্টি হওয়া সত্ত্বেও তার কাছে অসহনীয় হবে। কারণ কি, তার আগে থেকে তার কাছে আরও অনেক ডিফিকাল্টি আছে, এই ছোট্ট ডিফিকাল্টিটাও তার কাছে অসহনীয়। তাহলে আমরা বি ইজ দ্য কারেক্ট আনসার। এ মাইনর ডিফিকাল্টি, একটা খুবই ছোট তুচ্ছ ডিফিকাল্টি সমস্যা, বাট কামিং অন টপ অফ এ সিরিজ অফ ডিফিকাল্টিস, প্রচুর ডিফিকাল্টিস এসেছে, তারপরে একদম টপে গিয়ে একটা ছোট্ট ডিফিকাল্টি এসছে। সেই কারণে যেহেতু আগে অনেক ডিফিকাল্টি সহ্য করেছে, সেই ছোট্ট ডিফিকাল্টিটাও দ্যাট মেক্স আ সিচুয়েশন, একটা পরিস্থিতিকে তৈরি করছে আনবিয়ারেবল, অসহনীয়। ক্লিয়ার? 625 বি উত্তর। এবার যাবো নেক্সট। 626 কি বলছে দেখে নাও। 626 বলছে নিউ কিড অন দ্য ব্লক, বলছে নতুন একটা কিড মানে বাচ্চা, অন দ্য ব্লক মানে কোনো একটা নির্দিষ্ট প্লেস, নির্দিষ্ট কোনো একটা ফিল্ড বলতে পারি। ঠিক আছে, সেই ফিল্ডে যদি নতুন কোনো একটা ব্যক্তি কাজের জন্য আসে, বা কোনো একটা বাচ্চা নির্দিষ্ট একটা প্লেসে, কোনো একটা মানুষ কোনো নির্দিষ্ট একটা প্লেসে যদি নতুন এসে বসবাস করা শুরু করে, সেই মানুষটাকে বা সেই ব্যক্তিটাকে, নতুন কাজে আসা নতুন ব্যক্তিটাকে আমরা কি বলবো, নিউ কিড অন দ্য ব্লক। ঠিক আছে, নিউ কামার অ্যাকচুয়ালি, তাই তো? হ্যাঁ, তাহলে নবাগত বলতে পারি। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। নিউ কামার একজন নবাগত, আগন্তুক, টু এ পার্টিকুলার নির্দিষ্ট প্লেস, বা বলতে পারি কি অর স্ফিয়ার অফ অ্যাক্টিভিটি, কোনো একটা কাজে নবাগতকে আমরা বলবো নিউ কিড অন দ্য ব্লক। ঠিক আছে, 626 ডি উত্তর। দেখো এই বাচ্চাটার কথা বলা হয়েছে, নিউ কামার। ওকে, এবার যাবো নেক্সট। 627 কি বলছে দেখে নাও। 627, হ্যাঁ 627 কি বলছে দেখো। কাম ইন হ্যান্ডি, কাম ইন মানে আসা, হ্যান্ডি মানে কি, হ্যান্ডি মানে আমরা বলতে পারি সুবিধাজনক, সুবিধাজনক। ঠিক আছে, সুবিধাজনক। ওকে, তাহলে মনে করো তুমি একটা নির্দিষ্ট কাজ করছো এবং সেই কাজের জন্য তোমার একটা কাঁচি দরকার, কিছু একটা কাটবে, তো হাটের সামনে হট করে দেখলে একদম এরকম ছোট্ট একটা কাঁচির মতো তুমি পেলে, তাহলে এই জিনিসটা কিন্তু হ্যান্ডি বলবো। যে হ্যান্ডি মানে হাতের কাছে সুবিধাজনক, যে জিনিসটা তোমার কাছে ইউজফুল হবে, প্রয়োজনীয় হবে, আমার কাজে লাগবে, সেটাকেই বলবো এই জিনিসটা কিন্তু কাম ইন হ্যান্ডি, যে তোমার হাতের নাগালে এসছে, তো সুবিধাজনক হিসেবে প্রমাণিত হয়েছে তোমার কাছে। তাহলে কাম ইন হ্যান্ডি মানে কি, বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো টার্ন আউট পরিণত হলো, টু বি হিসাবে ইউজফুল মানে ব্যবহার্য হিসাবে পরিণত হওয়া বা কাজে লাগা কোনো একটা জিনিস। তাহলে কাম ইন হ্যান্ডি ইজ ইকুয়াল টু টার্ন আউট টু বি ইউজফুল, ইউজফুল হওয়া। 627 বি উত্তর। এবার যাবো নেক্সট। 628 কি বলছে দেখে নাও। 628 কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ 628 কি বলছে দেখো। 628 বলছে কি লেট বাইগনস, যা ঘটে গেছে, বি বাইগন, সেটাকে
চলে যেতেই দাও, মানে যা অতীতে হয়ে গেছে সেটাকে চলে যেতেই দাও। দেখো একজন কাপল তো অনেক দিন ধরে তাদের মধ্যে সম্পর্ক, হঠাৎ করে নির্দিষ্ট কোনো একটা কারণে, কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে, এবং সেই বিচ্ছেদ হওয়ার পরে তারা বুঝতে পেরেছে একে অপরের মূল্যটা কী। তারা যখন একসঙ্গে ছিল তাদের নিজেদের মূল্য একে অপরের কাছে বুঝতে পারেনি। তো এই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের পরে কয়েকটা বছর কেটে গেছে, তারপরে হঠাৎ তাদের মনে হয়েছে তারা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। সেই কারণে তারা আবার একটা আর কি মিটিংয়ের আয়োজন করেছে, অ্যারেঞ্জ করেছে। তারা মিট করে বিষয়টাকে আবার মিটমাট করে নিয়েছে, বলছে যা ঘটে গেছে ঘটে গেছে, সমস্ত অতীতে ঘটে যাওয়া সমস্যা, প্রবলেম, মিসআন্ডারস্ট্যান্ডিংকে আমরা এক পাশে রেখে দিয়ে আবার নতুনভাবে সব কিছু মিশ করে নিয়ে একটা রিকনসিলিয়েশনের মধ্যে দিয়ে নিজেদের জীবনটাকে আবার কিন্তু শুরু করবো একসঙ্গে। দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার। ফরগেট পাস্ট অফেন্সেস, অতীতের সমস্ত রাগ, অভিমান, বাজে কাজবাজগুলোকে ভুলে গিয়ে কজেস অফ কনফ্লিক্ট, কজেস মানে কারণ, কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব, ঝামেলার কারণগুলোকে ভুলে গিয়ে অ্যান্ড বি রিকনসাইল্ড, মানে কি রিকনসাইল মানে মিটমাট করে নেওয়া, আবার মিটমাট করে নতুন করে জীবনটা শুরু করা। 628 সি উত্তর। এবার যাবো নেক্সট 629 কি বলছে দেখো 6 to 9। হ্যাঁ 6 to 9 বলছে কি কাম টু টার্মস। টার্মস মানে কি? টার্মস মানে হচ্ছে আমরা বলতে পারি এখানে শর্ত। তাহলে শর্তের কাছে আসা উইথ সামথিং, কোনো কিছুর সাথে একটা শর্ত নিয়ে বেঁচে থাকা, শর্তের সঙ্গে, সেটা মানুষের সঙ্গে হোক, কোনো একটা পরিস্থিতির সঙ্গে হোক। ক্লিয়ার? তাহলে বলতে চেয়েছে কি, দেখো তো একটা মানুষ, ছবিটা ফলো করো, তার জীবনে প্রচুর কষ্ট, জীবনের সবাই অনেক প্রিয়জন তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, সে কিন্তু এখন একা হয়ে গেছে। তাহলে জীবনটা, লাইফটা কিন্তু খুবই ডিফিকাল্ট, তার কাছে প্রিয় মানুষ, প্রিয়জন বলে কেউ নেই, শুধু একা। তাহলে একা জীবন কাটাতে হবে, মানে কিন্তু পরিস্থিতিটা খুবই ডিফিকাল্ট, খুবই কষ্টের। তাহলে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও তাকে কিন্তু হাল ছেড়ে দিলে হবে না। ঠিক আছে? হাল ছেড়ে দেওয়া মানেই কিন্তু মৃত আর জীবনদের মধ্যে কোনো তফাৎ নেই। তাই বলছে কি নিজেকে এখন খুশি থাকতে হবে, সবাই চলে যাওয়া সত্ত্বেও নিজের জীবনের সঙ্গে কিন্তু টিকে থাকতে হবে, লড়াই করতে হবে, একা বেঁচে থাকতে হবে। নিজের খুশিটাই কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। সবসময় হাসি মুখ নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে, নতুন করে জীবনটাকে শুরু করতে হবে। তাই বলছে কাম টু দ্য টার্মস। তাহলে সবাই চলে গেছে বলে দুঃখ করে হাউতাস করে সে কিন্তু বসে নেই, সে একটা শর্তের সঙ্গে এসছে। কিসের সঙ্গে? এই যে সামথিং মানে একটা পরিস্থিতি, একটা স্যাড সিচুয়েশান, ডিফিকাল্ট সিচুয়েশান, ডিফিকাল্টি, তার সঙ্গে শর্তে এসছে, মানে সেটাকে মেনে নিয়েছে। মেনে নিয়ে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে সে কিন্তু নিজের জীবনে খুশি থাকার চেষ্টা করছে। তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টু গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে অ্যাকসেপ্ট, মেনে নেওয়া স্যাড সিচুয়েশান আর ডিফিকাল্ট সিচুয়েশান, ডিফিকাল্ট সার্কামস্ট্যান্সেস। ক্লিয়ার? বোঝা গেল? কঠিন পরিস্থিতিকে আস্তে আস্তে মেনে নেওয়া। 629 ডি উত্তর। এবার যাবো নেক্সট। আজকে লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখে নাও, 630। হ্যাঁ 630 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। ওকে 630 বলছে কি আন্ডার দ্য ওয়েদার। ওয়েদার মানে কি? আবহাওয়া। তাহলে মনে করো প্রচুর শীতের আবহাওয়া, প্রচুর ঠান্ডা। দেখো হাঁচি, মেয়েটি কি করছে? হাঁচি দিচ্ছে, তার কিন্তু ঠান্ডা লেগে গেছে। সারাটা দিন বলতে পারো সে কিন্তু ঠান্ডা বরফ পড়ছে এরকম একটা শীতের আবহাওয়ার মধ্যে সারাদিন সে কাটিয়েছে। তারপর রাতে যখন সে বাড়ি ফিরেছে তার কিন্তু ঠান্ডা লেগে গেছে। তো এখান থেকে তোমাদেরকে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে সর্দি ইংরেজি ওয়ার্ড কি, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আন্ডার দ্য ওয়েদার, তাহলে দেখো এই ওয়েদারের মধ্যে থাকা, তার মানে কিন্তু সে আর ওয়েল থাকবে না, আনওয়েল হয়ে যাবে, ইল হয়ে যাবে, স্লাইটলি ইল। ঠিক আছে? নট ভেরি ওয়েল। দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার, স্লাইটলি আনওয়েল, একটু মৃদু হালকা অসুস্থ। অর ইন লো স্পিরিট, মানে তার মধ্যে যে মেজাজ, সেই মেজাজটা একটু লো হয়ে গেছে, মানে একটু অসুস্থ আছে। ঠিক আছে? তো ঠান্ডা আবহাওয়ার মধ্যে থাকলে এরকম হাঁচি হবে, অসুস্থ হয়ে যাবে। গেল? তো 630 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। তো আজকের ক্লাসটাও কিন্তু এই পর্যন্ত। প্রত্যেকটা ইডিয়াম বারবার বলছি, কিন্তু তোমরা স্টোরিটা রিলেট করে ইডিয়ামটাকে মাথায় রাখবে, মুখস্থ করতে যাবে না। ক্লাসটা কিন্তু অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্ত পরীক্ষার জন্য, সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই ইডিয়ামগুলো ইম্পর্টেন্ট। বারবার বলছি, কারোর কোনো সমস্যা হলে বলবে, সেই সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। আর সবাইকে বলছি ক্লাস কিন্তু অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এটুকু তো তোমাদের কাছ থেকে আমার অবশ্যই চাওয়া উচিত, ঠিক আছে, পাওয়া উচিত। আর প্লেলিস্টটা ফলো করবে। এখানে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।